নমস্কার, সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদাকে মুক্তি দিয়েছেন, বলেছেন ওবায়দুল কাদের। ঈদ যাত্রার শেষ সময়ও বাড়ির পথে ছুটছে মানুষ। এদেশে কেউ নিরাপদ নয়, বলেছেন মির্জা ফখরুল। আল-আকসায় সহিংসতা, লাশের মিছিলে ভারী হচ্ছে ফিলিস্তিন। বিশ্বে করোনায় আক্রান্ত 16 কোটি ছাড়ালো। এবং সর্বশেষ জানাবো, বাদী থেকে যেভাবে প্রধান আসামি হলেন বাবুল আক্তার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। শেখ হাসিনার হৃদয় আছে বলে খালেদাকে মুক্তি দিয়েছেন, বলেছেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয় আছে বলে খালেদা জিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছেন। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করে সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা মানবিক বলে দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে জেলের বাইরে এনে মুক্তভাবে সুচিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন, বিএনপি রাজনীতি যে কতটা প্রতিহিংসা পরায়ণ, বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। কারণ জাতির পিতার হত্যা দিবসে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনই তার প্রমাণ। যারা 15 আগস্ট সপরিবারের জাতির পিতা, অবলা নারী ও শিশু হত্যার জঘন্য ঘটনাকে বিদ্রূপ করে ভুয়া জন্মদিন পালন করে, তা কোনো ধরনের মানবিকতা জাতির কাছে? আমার প্রশ্ন। 1991 সাল থেকে বিএনপি নেতারা খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে জাতিকে বিভ্রান্ত করে আসছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, জাতির পিতার হত্যা দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করার পরামর্শ খালেদা জিয়াকে আপনাদের দলের কে বা কারা দিয়েছিলেন? কারাই বা তার উপদেষ্টা? সে প্রশ্নের জবাব এখনো পায়নি। মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এ কোন রাজনীতি বাংলাদেশে চলছে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হৃদয় আছে বলে খালেদা জিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছেন, বিএনপি আন্দোলন করে নয়। এই যাত্রা শেষ সময়ে বাড়ির পথে ছুটছে মানুষ। কাল ঈদ উল ফিতর, শেষ সময়ে বাড়ির পানে ছুটছে মানুষ। ব্যাটারি চালিত অটোরিকশা, মাইক্রোবাস, ট্রাক, পিকআপ ভ্যান, যে যা পাচ্ছেন তাতে চড়িয়ে যাচ্ছেন গন্তব্যে। ঈদকে কেন্দ্র করে বৃহস্পতিবার শেষ দিনেও দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষের জনস্রোত অব্যাহত রয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। পরিবহন পারাপারের ঘোষণায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। অব্যবস্থাপনার কারণে যাত্রীর ভিড়ে ফেরি আনলোড করতে সময় লাগছে বেশি। এতে ভোগান্তিও বেড়েছে কয়েকগুণ। যাত্রীর চাপে 2 ঘাটে সব ফেরি চালু করেছে কর্তৃপক্ষ। এদিকে শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখের বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের পাশাপাশি আজ ঘাটে শৃঙ্খলা রক্ষায় বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি কাজ করছে বিজিপি। এদেশে কেউ নিরাপদ নয়, বলেছেন মির্জা ফখরুল। এখানে রাষ্ট্রীয় সন্ত্রাস এমন পর্যায়ে চলে গেছে যে রাজনৈতিক নেতা কর্মীদের তো বটে, সাধারণ মানুষেরও জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মির্জা ফখরুল বলেন যে রাজনৈতিক দলটি দীর্ঘকাল সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। সে দলটির হাতে গত 1 যুগ ধরে এদেশের মানুষ যেভাবে অত্যাচারিত, নির্যাতিত হচ্ছে, এটা ধারণার বাইরে। সারা দেশে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রাখা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই যে এখানে ঢোকার আগে কমপক্ষে 12 থেকে 15 জন গোয়েন্দা বাহিনীর সদস্য দাঁড়িয়ে আছেন কমপক্ষে, এবং তাদের কাজটাই হচ্ছে যে এভাবে গোটা বাংলাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা। এই করে বাংলাদেশে 1971 সালে আমরা বড়াই করি, কথা বলি, স্বাধীনতার চেতনার কথা বলি। এই স্বাধীনতার চেতনার পরিণতি কি এটা? এই পরিণতি হয়েছে ইলিয়াসের পরিবারের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ কণ্ঠে ফখরুল বলেন, এই যে ইলিয়াসের 2 ছেলে একজন ব্যারিস্টার হয়েছে। ইলিয়াস যখন নিখোঁজ হয়ে যায় তখন ওর 2 ছেলে ছোট, মেয়েটা ছোট ছিল। ওদের বাপ, এরা জানে না ওরা কি করবে। বাবার জন্য কি কোনো কুলখানি করবে, কোনো কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দোয়া করবে? তারা তো জানে না বাবা কোথায়। এটাই বাস্তবতা। এই যে নির্মম অত্যাচার যারা জীবনের জন্য, তাদের বহন করতে হবে এই কষ্টটা, এই বেদনাটা। শুধু রাজনীতির কারণে তাদের বাবাকে তুলে নিয়ে গেছে জোর করে। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও যুব দলের সাবেক সহ সভাপতি কায়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। 2 ছেলে ও 1 মেয়ে সায়ারা নওয়ালকে নিয়ে বনানীর বাসায় থাকেন ইলিয়াসের সহধর্মিনী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহমিনা রুশদির লুনা। 2012 সালের 17 এপ্রিল দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ইলিয়াস আলী নিজের বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হওয়ার পরপরই চালক সহ নিখোঁজ হয়।
এরপর থেকে আজ পর্যন্ত তার ও গাড়ি চালক আনসার আলীর কোনো সন্ধান পাওয়া যায়নি। মির্জা ফখরুল ইলিয়াস আলীর স্ত্রীর হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেন। আল আকসায় সহিংসতা, লাশের মিছিলে ভারী হচ্ছে ফিলিস্তিন। অগ্নিগর্ভ গোটা ফিলিস্তিন। আল আকসায় সহিংসতার জেরে গাজায় দুদিনে ইসরায়েলি বিমান হামলায় 14 শিশু সহ প্রাণ গেছে অন্তত 53 ফিলিস্তিনির, আহত 300-রও বেশি। এদিকে হামাসের ছোড়া রকেটে নিহত হয়েছে 5 ইসরায়েলি সেনা সহ অন্তত 6 জন। ইসরায়েলের লদ আসকোলান সহ বেশ কয়েকটি শহরে 2 শতাধিক রকেট হামলা চালায় হামাস। গাজার বিভিন্ন বসতিতে দিনভর মুহুর্মুহু বোমা ফেলে ইসরায়েলি বিমান। মঙ্গলবার রাতের হামলায় মাটির সঙ্গে মিশে যায় 13তলা ভবনটি। সময়ের সঙ্গে বাড়তে থাকে ক্ষতচিহ্ন। বোমায় গুড়িয়ে দেওয়া হয়েছে তাল আল হাওয়ার পুলিশ সদর দপ্তর এবং নিরাপত্তা বাহিনীর ভবনও। আহতদের আত্মচিৎকারে ক্রমেই ভারী হয়ে উঠছে হাসপাতালগুলো। ঈদের আগ মুহূর্তে অসহায় গৃহহীন ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে। হামাসের ছোড়া রকেটে প্রাণ গেছে সামরিক জানে থাকা 5 ইসরায়েলি সেনার। এরপরই গাজার আশপাশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাজোয়া যান। ইসরায়েলের আসকোলান শহরের তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত হয়েছে। আসাদ শহরে 50টি আর 15টি রকেট ছোড়া হয় ডিমোনা শহরে। রকেট হামলার পর জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েলের লড শহরে। হামাস নেতা ইসমাইল হানিয়া বলেন, ইসরায়েলের যদি না থামে তবে আরও চড়া মূল্য দিতে হবে তাদের। জেরুজালেম থেকে ইসরায়েলি বাহিনী না হটা পর্যন্ত এই লড়াই চলবে। এই অবস্থায় ফের দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছে চীন। আর দায় সারা উদ্বেগে সীমাবদ্ধ যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক মানুষদের জীবনমান রক্ষায় দুপক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, দ্বিপক্ষের রকেট আর বিমান হামলায় ক্রমাগত প্রাণহানি বেড়ে চলছে। ইসরায়েলি বাহিনীকে সর্বাধিক সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। জেরুজালেমের শেখ জাররা থেকে ফিলিস্তিনি বসতি উচ্ছেদকে কেন্দ্র করে সপ্তাহ খানিক ধরে উত্তপ্ত জেরুজালেম। আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন 700-র বেশি ফিলিস্তিনি। বিশ্বে করোনায় আক্রান্ত 16 কোটি ছাড়ালো। বিশ্বজুড়ে করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা 16 কোটি ছাড়ালো। এর মধ্যে মারা গেছেন 33 লাখের বেশি। দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারত সহ বেশ কয়েকটি দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। এরই প্রভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্ত ও মৃত্যু। সারা বিশ্বে গত 24 ঘন্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে 13,635 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 33,31,127 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 7,26,228 জনের। এই নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16,03,22,806 জনে। এর মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন 13,56,56,875 জন। বাদী থেকে যেভাবে প্রধান আসামি হলেন বাবুল আক্তার। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তারের সম্পৃক্ততা পেয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি তদন্তের ধারাবাহিকতায় প্রায় 5 বছরের মাথায় বাদী বাবুল আক্তারই হচ্ছেন ঘটনার প্রধান অভিযুক্ত। ইতোমধ্যে বুধবার 11 মে বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রামের 5 আরও একটি মামলা দায়ের করেছেন মিতুর বাবা মোশাররফ হোসেন। পিবিআই জানায়, মিতু হত্যাকাণ্ডের মামলাটির তদন্তে তার স্বামী বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়া গেছে, কিন্তু মামলার বাদীকে ইচ্ছে করলে আইন অনুযায়ী গ্রেফতার করা যায় না। এদিকে আগের মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দিতে ইতিমধ্যে আদালতে গেছেন পিবিআইর তদন্ত সংশ্লিষ্টরা। পরে দায়েরকৃত নতুন হত্যা মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার বলেন, আমরা চাইলেও কাগজে কলমে অনেক কিছু বলতে পারি না মামলার তদন্তের স্বার্থে। মিতু হত্যার ঘটনায় উদ্ধার হওয়া ভিডিও ফুটেজ আমরা একজনকে দেখেছিলাম, তার নাম কামরুল ইসলাম মুসা, কিন্তু মুসা এখনো নিখোঁজ। আমরা জেনেছি মুসা নিয়মিত বাবুল আক্তারের বাসায় যাতায়াত করতেন। বাবুলের অনুপস্থিতিতে মুসা ঘরের বাজারও করে দিতেন। পিবিআই জানার চেষ্টা করেছে মুসার সোর্স ছিল কিনা। এটাই পিবিআই প্রমাণের চেষ্টা করছে। মুসাকে শুধু বাবুল আক্তার চিনতেন। ভিডিও ফুটেজ স্পষ্ট এই মুসাকে চেনা গেছে, কিন্তু তদন্তে ও জিজ্ঞাসাবাদে মুসার দিকে বাবুল আক্তারের সন্দেহ হচ্ছিল না। পরে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়েছি যে বাবুল আক্তার ইচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত সোর্স মুসাকে সন্দেহ করেনি বা সন্দেহজনক বলে পুলিশকে জানেনি। বনোজ কুমার মজুমদার বলেন, মৃত হত্যাকাণ্ডের কিছুদিন আগে জঙ্গি কার্যক্রমে আহত হন বলে দাবি করেন বাবুল। আমরা সেটি বিশ্বাস করেছি। আবার স্ত্রী মৃত্যু নিহতের পর তার যে আচরণ ছিল তা ছিল সবচেয়ে আপনজন হারানোর মতো, তাই তার কথা সবাই বিশ্বাস করেছিলেন।
তদন্তের স্বার্থে পিবিআই বাবুল আক্তারকে ডেকেছিল। সাক্ষাতের পর বাবুল আক্তার পিবিআইকে কিছু প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। বিষয়গুলো আইজিপিকে জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানানো হয়। এই অবস্থায় ব্যাক করার সুযোগ নেই বলে জানায় পিবিআই। এদিকে মাহমুদা আক্তার মিন্টু হত্যার নতুন মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে 1 নম্বর আসামি করে মামলা দায়ের করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।